ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা নিশ্চয় জানো যে 2026 সালের মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার বেরিয়ে গেছে। এই টেস্ট পেপার আমরা সমাধান যদি করতে পারি তাহলে 2026 সালের মাধ্যমিকে যে অঙ্কগুলো আসবে সেগুলো আমরা সহজেই করে নিতে পারবো এবং এই টাইপেরই অঙ্ক তোমাদের মাধ্যমিকে কিন্তু বারবার এসে থাকে। তাই এই অঙ্কগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করলেই মাধ্যমিকে তোমরা একটা অঙ্কে ভালো স্কোর করতে পারবে। তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন নোটিফিকেশন অন করে অবশ্যই রাখবে, কারণ এবিটি এর যত অঙ্ক আছে আমরা কিন্তু সেই সলভ করে নিব এবং সঙ্গে সঙ্গে তুমিও যদি সলভ করতে পারো তাহলে অবশ্যই তুমি মাধ্যমিকে একটা ভালো স্কোর করবে। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা আজকে প্রথমে যে পেজ নাম্বার করব সেটা 18 নাম্বার পেজ এবং এইখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব সহজেই আমরা করব। তুমি শুধু একটু মন দিয়ে দেখো এবং তুমি খাতা কলমে তুমি নিজেও একবার চেষ্টা করে দেখো। তাহলে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমাদের কি বলছে। এখানে দেখো তোমাদের প্রথম অঙ্কটা যেটা বলছে যে যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত হবে। এইখানে দেখো এই যে সুদে মূলে এই যে কথাটা আছে দ্বিগুণ, এই কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখো তোমার সুদে মূলে তোমার কি বলছে দ্বিগুণ, কথার অর্থ তোমার যদি আসল অর্থাৎ তোমার যদি x টাকা হয় তাহলে সুদে মূলে অর্থাৎ সুদ প্লাস আসল এইটা মিলে কত হয়েছে তোমার এই 2x টাকা। এবার দেখো 2x থেকে তুমি যদি আসল বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি সুদ পাবা, অর্থাৎ তোমার সুদ হবে কত তোমার x টাকা, যেটাকে আমরা আই বলে থাকি। এবার দেখো তোমার কি কি চাইছে, সুদের হার চাইছে। তাহলে আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা কি আই সমান সমান পিটিআর, অর্থাৎ আই সমান সমান কত এই পিটিআর বাই কত 100। এখান থেকে আর সমান সমান আমরা কি লিখতে পারি, আর সমান সমান লিখতে পারি 100 ইন্টু আই বাই কত হবে এই তোমার পি টি, অর্থাৎ পি ইন্টু কত টি। এবার দেখো মানগুলো আমরা কি করবো বসিয়ে দেবো। এইখানে দেখো আমরা 100 বসিয়ে দিলাম। এবার দেখো যে আয়ের মান অর্থাৎ যেটা সুদ সেটা কত x টাকা। এবার দেখো তোমার পি, এই পি মানে আসল তাহলে এটাও হবে কত x টাকা। আর এইখানে দেখো টি, টি মানে কত এই যে তোমার টাইম অর্থাৎ 10 বছর। তাহলে এখানে দেখো এক্স কেটে গেল, তাহলে আমরা 10 দিয়ে যদি 100 কাটি তাহলে কিন্তু 10 কিন্তু তুমি পেয়ে গেলে, অর্থাৎ এই তোমার 10 অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে দেখো এই যে বি নাম্বার অপশন যেটা আছে সেটা কিন্তু তুমি অনায়াসে করতে পারো। আর এই অঙ্কই কিন্তু তোমার পাঠ্যপুস্তকও কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আছে। তোমরা যদি পাঠ্যপুস্তকের যে এমসিকিউ গুলো আছে সেগুলো যদি ভালো মতো করতে পারো তাহলে এখানে যে 1 into 6 অর্থাৎ 6 নাম্বার আছে তুমি এখানে 6 কিন্তু পেয়ে যেতে পারো। তাই তোমার যে পাঠ্যপুস্তক আছে সেই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এবার দেখো আমরা সেকেন্ড অঙ্কটা দেখবো সেখানে কি বলতে চাইছে। এখানে কি বলছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এইখানে দেখো এই অপশনগুলো দেওয়া আছে। তাহলে দেখো যদি সমীকরণের বীজদ্বয় সমান বলে তাহলে আমরা কি জানি যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত 0, অর্থাৎ বীজদ্বয় প্রকৃতি কি হয় শূন্য হয়। আর এইটা কি তোমরা নিশ্চয় জানো এই যে এটাকে বলা হয় নিরূপক। এই নিরূপক কত হয় ইকুয়াল 0 হয়ে যায় যদি সমীকরণের বীজদ্বয় কি বলে বীজদ্বয় সমান বলে। তাহলে এখান থেকে দেখো আমার অপশন যদি ভালো করে দেখি এখানে দেখো সি সমান সমান সবগুলোই সি এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি স্কয়ার সমান সমান কত এই 4ac, তাহলে সি সমান সমান কত তোমার বি স্কয়ার বাই কত এই 4a। তাহলে দেখো সি সমান সমান আমরা কত পেয়ে গেলাম যে সি সমান সমান বি স্কয়ার বাই 4a। তাহলে তুমি যদি অপশন দেখো এই অপশন অর্থাৎ এই ডি নাম্বার যে অপশন অর্থাৎ ডি নাম্বার যে অপশন সেটাই কিন্তু তোমার এইখানে হবে। তাহলে আশা করি দেখো তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো যে 3 নম্বর যে অঙ্কটা এই 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো একটি লম্বা বৃত্তাকার যে শঙ্কুর তির্যক উচ্চতা কত 15 আর ভূমির ব্যাস কত বলেছে 16, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে। তো শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল তার ফর্মুলা কি পাই আর এল, এটা কিন্তু ফর্মুলা। তাহলে দেখো তুমি যদি অপশন ভালো করে দেখো সব জায়গায় কিন্তু পাই আছে, তাহলে পাইটাকে আমরা পাই রেখে দেব।
এবার দেখো আর, আর মানে কি ব্যাসার্ধ, কিন্তু এইখানে তোমার যেটা আছে সেটা কি ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ যদি যেতে হয় তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখানে দেখো ব্যাস কত আছে, 16 আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 8। আর এইখানে দেখো যে তির্যক উচ্চতা, অর্থাৎ তির্যক উচ্চতা কত আছে 15, তাহলে এখানে আমরা 15 বসিয়ে দিলাম। তাহলে 8 15 কত 120 পাই। এবার দেখো সবগুলোরই কিন্তু একক বর্গ সেমিতে আছে, আর এখানে দেখো যে মানগুলো আছে সেগুলো সেমি আছে। আর ক্ষেত্রফল যদি বলে তাহলে ক্ষেত্রফল সাধারণত কি হয় তোমার বর্গতেই হয়, তাই তোমার দেখো এই অ্যান্সারটা কত হবে 120 বর্গ সেমি। যেটা দেখো এই সি নাম্বার যে অপশন আছে এই সি নাম্বার অপশনটা কিন্তু তোমার হবে। তাহলে এক্ষেত্রে আমরা 3-এর যে অঙ্কটা করলাম তার যে অপশন হবে সেই অপশনটা হবে তোমার সি নাম্বারের অপশন। তাহলে এই 3টে যে অঙ্ক আমরা এমসিকিউ করলাম, আশা করি তুমি বুঝতে পেরেছো। এই টাইপেরই কিন্তু তোমার মাধ্যমিকে অঙ্ক আসবে, বারবার বলছি এই টাইপেরই তোমাকে অঙ্ক করতে হবে, এবং পাঠ্যপুস্তকের যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি অবশ্যই ভালো করে করবে। দেখো যে 4 নম্বর অঙ্কটা সেটা কি বলছে, এখানে 4 নম্বর বলছে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে এখানে তোমার থিটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে cos 3 থিটা সমান সমান কত 1/2, কারণ দুইটা এই তোমার ডান দিকে চলে এলো। যে cos যদি 60 হয় তাহলে cos 60 এর মান কত এই হাফ হয়, তার মানে এই হাফের জায়গায় আমি কত বসাতে পারি, এই cos 60 কিন্তু বসাতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে cos 3 থিটা সমান সমান কত এই cos 60 বলতে পারি। তাহলে দুই দিক থেকে দেখো আমরা যে cos, সেই cos cos কিন্তু আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে 3 থিটা সমান সমান কত 60, তাহলে থিটা সমান সমান কত তোমার কত এই 20 ডিগ্রি কিন্তু হয়ে গেল, অর্থাৎ থিটার মান তোমাকে বের করতে বলেছিল। আর থিটার মান তুমি কত বের করলে 20 বের করলে, এখানে দেখো তোমাকে থিটারই মান বের করতে বলেছে। তাহলে আমি বলতে পারি যে এই সি নাম্বার যে অপশন আছে, অর্থাৎ সি যে অপশন আছে এই সি নাম্বার অপশনটাই তোমার এখানে কারেক্ট হবে। তাহলে এই অঙ্কটাও আশা করি তুমি বুঝতে পেরেছো। ওটা করব সেটা 5 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা উপপাদ্য যে পোর্শন সেই উপপাদ্য থেকে দিয়েছে। তাহলে এখানে কি বলছে যে ও কেন্দ্র একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে ও বি 5 ও এ 13, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। এর জন্য তোমাকে একটা কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে, কারণ চিত্র না হলে তুমি এই অঙ্ক ভালো মতো বুঝতে পারবে না। তাই আমরা প্রথমে কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার দেখো বৃত্তের কেন্দ্র কত বলেছে, ও বলেছে, আর একটা বহিস্থ বিন্দু এ কিন্তু বলে দিয়েছে। আর এইখানে পরিধির ওপর বি একটা পয়েন্ট, এইখান থেকে তোমার কি করা হয়েছে, একটা স্পর্শক টানা হয়েছে। এবং দেখো এই ওবি যুক্ত করা হয়েছে আর ও এ যুক্ত করা হয়েছে। তুমি জানো যদি এটি স্পর্শবিন্দু হয়, বিটা যদি স্পর্শবিন্দু হয় তাহলে দেখো এই যে কোণটা, এই কোণটা কিন্তু তোমার 90 ডিগ্রি হয়। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমার ও, অর্থাৎ এই যে ত্রিভুজটা ও বি এ, এই ত্রিভুজটা তোমার কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণের অপোজিটে তোমার যে বাহুটা থাকে সেই বাহুটা হয় অতিভুজ। এবার দেখো এটা 5 বলে দিয়েছে, এটা 13 বলে দিয়েছে, আর তোমাকে এই বাহুটা চাইছে। তার মানে যদি দেখো এই ও এ বি এটি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা এখানটা বলতে পারি যে ও এ স্কয়ার ইকুয়াল ও বি স্কয়ার প্লাস কত এ বি স্কয়ার, তুমি এটা কিন্তু বলতে পারো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এই যে ও এ অর্থাৎ এই মানটা তোমাকে 13 বলেছে, তাহলে এটা 13 স্কয়ার। তাহলে ওবি, ওবি কত 5, তোমার 5 স্কয়ার, তোমাকে কি বের করতে হবে এ বি স্কয়ার কিন্তু বের করতে হবে। তাহলে দেখো 13 স্কয়ার মানে 69, 69 থেকে যদি 25 বাদ দিই তাহলে কত হবে 144। তাহলে এ বি স্কয়ার সমান কত 144, তাহলে এ বির মান কত হয়ে গেল 12 হয়ে গেল। তার মানে আমার যে অপশানটা সেই অপশানটা আমরা যদি এখানে খুঁজে দেখি তাহলে দেখো আমার এই যে এ নাম্বার যে অপশান, এ নাম্বারের অপশানটা হবে। তাহলে এইখানে আমরা যে অপশানটা চুজ করবো সেটা কত এ নাম্বার যে অপশান, সেই এ নাম্বারের অপশানটাই তোমার হবে, অর্থাৎ এ নাম্বার অপশনটাই এখানে তোমার কারেক্ট হবে। তাহলে আশা করি তোমার 5 নম্বর অঙ্কটা কিন্তু বুঝতে পেরেছো। এরপরের যে 6 নম্বর অঙ্কটা, সেই 6 নম্বর অঙ্কটা কি বলছে সেটা একবার আমরা দেখে নেব। এখানে দেখো
6 নম্বর অঙ্কটা, এখান থেকে দেখো তোমার এই যে অঙ্কটা দিয়েছে সেটা কি মধ্যমা টাকা দিয়েছে। তাহলে এখানে দেখো যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো দেখো 30, 34, 35, 36, 37, 38, 39। তাহলে এই তথ্যগুলো তোমাকে দেওয়া আছে এবং এই তথ্য থেকে যদি আমি 35 বাদ দিয়ে দিই তাহলে মধ্যমার যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা তোমাকে বের করতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে এখানে কতগুলো তথ্য আছে। 60টি কিন্তু তথ্য বা ডাটা কিন্তু দেওয়া আছে। তাহলে এই তথ্যের মাধ্যমে তোমাকে আগে বের করে নিতে হবে যে এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর তোমার মধ্যমা কত হবে। তাহলে প্রথমে আমাকে মধ্যমা বের করতে হলে এই তথ্যগুলো ছোট থেকে বড় সাজানো আছে কিনা সেটা তোমাকে একবার চেক করে নিতে হবে। তাহলে দেখো এগুলো তোমার প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখি তাহলে তথ্যগুলো তোমার কিন্তু এই ছোট থেকে বড়ই সাজানো আছে। তাহলে যদি বড় সাজানো থাকে তাহলে এখানে যে তথ্য আছে সেই তথ্য সংখ্যা কত 60টা কিন্তু আছে। দেখো এটা ফর্মুলা দিয়ে তুমি করতে পারো, যদি ফর্মুলা দিয়ে যদি না করতে পারো তাহলে দেখো এর শর্টকাট নিয়ম আছে। যদি এখানে অর্থাৎ এই যে তথ্যগুলো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি বিজোড় থাকে এবং এই সংখ্যাগুলো তুমি যদি ছোট থেকে বড় সাজাও তাহলে দেখো এই যে মিডিল যে মানটা হবে এই মিডিল মানটা হবে তোমার কি এই মধ্যমা হবে। তাহলে দেখো এই যে তথ্য আছে এই তথ্যের যে মধ্যমা সেটা মধ্যমা কিন্তু এই 36 হয়ে গেল। এবার দেখো তোমাকে কি বলছে এই 35 যদি না থাকে 35 যদি না থাকে তাহলে তোমার এই যে মধ্যমা হবে সেটা তোমাকে আগে বের করে নিতে হবে। তাহলে 35 যদি না থাকে তাহলে তোমার কটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এখানে আমার কত হচ্ছে এই 30 34 36 37 38 এই 39। তাহলে এই ক্ষেত্রে তোমার মধ্যমা বের করার যে সহজ প্রসেস সেটা কি এই যে এদিক থেকে অর্থাৎ দুটো বাদ আর এদিক থেকে দুটো বাদ অর্থাৎ দুই প্রান্ত থেকে সমসংখ্য বাদ দিয়ে দিবে। তাহলে মিডিলে যেটা থাকবে সেই দুটোর যোগফল করে তাকে দুইটা ভাগ করলে তার মধ্যমা আমরা পেয়ে যাব। এবার দেখো 36 আর 37 যদি যোগ করে 73, 73কে দুইটা ভাগ করলে কত হয় 36.5 কিন্তু তুমি পেয়েছো। তাহলে দেখো আমার আগে মধ্যমা কত ছিল 36 আর এখন মধ্যমা কত হলো 36.5। তাহলে দেখো আগের থেকে আমার যে মধ্যমা সেটা কত 0.5 বৃদ্ধি পেয়েছে। তার মানে তুমি দেখো এই যে ডি নাম্বার যে অপশনটা আছে এই ডি নাম্বার অপশনটা তোমার এইখানে হবে। তাহলে এখানে আমরা এই যে ডি নাম্বার অপশন এই ডি নাম্বার অপশনটাকে আমরা এখানে অ্যান্সার হিসাবে সঠিক ধরে নেব। তাহলে দেখো এইখানে তুমি যে 6টা এমসিকিউ করেছো সেই 6টা এমসিকিউ নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এবার করব। অঙ্কগুলো করব সেটা কি সত্য মিথ্যা। এবার আমরা যে অঙ্কটা করব সেটা কি এই শূন্যস্থান পূরণ। অর্থাৎ এখানে দেখো প্রথম অঙ্কটা যেটা বলছে যে 2p টাকার t/2 বছরের বার্ষিক 2r/3% হার সরল সুদের সব বিদ্যমান কত হবে। তার মানে তোমাকে আগে সুদটা বের করতে হবে। আর সুদের ফর্মুলা আমরা জানি যে i সমান কত এই p tr/, কত এই 100। এবার দেখো এখানে আসল p মানে কত আসল অর্থাৎ এখানে কত আছে এই 2p আর এখানে t কত বলেছে t/2 আর বার্ষিক যে সরল সুদের হার কত এই 2r/3 আর এই 100টাকে আমরা কিন্তু এইটা লিখে দিলাম। তাহলে এখানে দেখো এই 2 কেটে গেল। এবার দেখো আমাদের আর এখানে দেখো এই 2 দিয়ে কাটলে 50। তাহলে আমার কত দাঁড়িয়ে গেল এখানে যদি আমরা লবে গুণ করি তাহলে কত হলো PTR অর্থাৎ PTR আর হর যদি আমরা গুণ করি তাহলে কত 50 × 3 তাহলে কত এত অর্থাৎ PTR/150। অর্থাৎ আমার যে অ্যান্সারটা হবে 1 নম্বরের যে অ্যান্সারটা হবে অর্থাৎ 2p প্লাস PTR/, কত 150। এটা কিন্তু 1 নম্বর যে অঙ্কটা আছে তার অ্যান্সার হবে 2p প্লাস অর্থাৎ এই 2pর সাথে তুমি PTR/150 তুমি যোগ করলে তোমার অ্যান্সারটা হবে। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা আমরা করতে পারি। এবার দেখো যে 2 নম্বর অঙ্কটা সেই 2 নম্বর অঙ্কটা কি বলতে চাইছে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে সমীকরণটি হবে
এবার দেখো আমরা যে সমীকরণ আমরা গঠন করি সেই সমীকরণ গঠনের যে নিয়ম সেটি এক্স স্কোয়ার মাইনাস এই বীজদ্বয়ের কি হয় যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এই বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হয় এই 0 হয়। এবার দেখো এখানে যে দুটি বীজই কত বলেছে 1 অর্থাৎ আলফার মান 1 বিটার মান 1, তাহলে এখানে যদি 1 প্লাস 1 যোগ করি তাহলে কত 2x আর এখানে দেখো আলফা বিটা কি আছে গুণ, তাহলে 1 ইন্টু 1 গুণ করলে 1ই হয়, তাহলে 0। তাহলে তোমার যে অ্যান্সারটা হবে সেটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান p/2 আর আমাকে মান বের করতে বলেছে কি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কিন্তু বের করতে বলছে। তাহলে দেখো এটাকে যদি আমরা সূত্রে ভাঙি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b ইন্টু কত a মাইনাস b, এই ফর্মুলা দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটাকে ভাঙি তাহলে কত হবে যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা প্লাস এই সাইন স্কয়ার থিটা। দেখো এই মানটা কিন্তু 1 আমরা জানি, আর এই মানটা দেখো তোমাকে বলে দিয়েছে, এই মানটাই দেখো তোমার কত আছে, এই মানটাই তোমার এখানে দিয়েছে দেখো এই p/2, তাহলে এখানে আমরা বসিয়ে দিলেই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবো। তাহলে অ্যান্সারটা তোমার কত হবে p/2 হবে। তাহলে তোমার এই শূন্যস্থানে যে বসাবা সে মানটা কত হবে এই p/2 হবে। এবার দেখো যে তারপরে যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা কি বলছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে যে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে। তাহলে তুমি একটা বড় করে একটা বৃত্ত তুমি অঙ্কন করলে। এবার দেখো বৃত্তের ভিতর একটি বিন্দু তুমি নিলে, তোমাকে প্রথমে বুঝতে হবে যে স্পর্শক কি জিনিস। স্পর্শক বলতে আমরা কি বুঝি, স্পর্শক বলতে বুঝি যে বৃত্তের প্রতিটি বিন্দু দিয়ে যেটি কটা সরলরেখা তুমি টানতে পারছো। তাহলে আমরা যদি এখানে একটা নিয়ে নিই তাহলে দেখো এটা কিন্তু স্পর্শক বলবো না, অর্থাৎ একটা পয়েন্ট দিয়ে তোমাকে কি করতে হবে সরলরেখা টানতে হবে। দুটো পয়েন্ট দিয়ে তুমি যদি সরলরেখা টানো তাহলে সেটা তুমি স্পর্শক বলতে পারো না। তাহলে আমার বৃত্তের অন্তস্থ যদি একটা বিন্দু নিয়ে নিই তাহলে দেখো আমরা এই বিন্দু দিয়ে যদি আমরা সরলরেখা টানি তাহলে দেখো তুমি যেভাবে টানো না কেন তোমার এই বৃত্তের দুটি অন্তত তোমার বিন্দুকে স্পর্শ করবে। তাহলে স্পর্শক অন্তস্থ বিন্দু দিয়ে তুমি আঁকতে পারো না, স্পর্শক যদি আঁকতে হয় তাহলে বহিস্থ বিন্দু দিয়ে সবেমাত্র তুমি আঁকতে পারো। তাহলে এই ক্ষেত্রে যে তোমার 4 নম্বর যে অঙ্কটা দিয়েছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক সংখ্যা কত হবে এই 0ই কিন্তু হবে। এবার দেখো তোমার যে 5 নম্বর অঙ্কটা সেটা কি বলছে সেটা একবার দেখে নেব। যে দুটি নিরেট গোলকের আয়তন কত বলেছে যে 1:27, তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এখানে দেখো আমাদের যে গোলকের আয়তনের ফর্মুলা তোমাকে জানতে হবে। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, এটা কিন্তু ফর্মুলা। এইবার দেখো এই অঙ্কটা খুব সহজভাবে তুমি করতে পারো। তাহলে দেখো আমরা যখন দুটো গোলক নিব তখন তার একটা প্রথম গোলকের ব্যাসার্ধ যে r1 হবে এবং দ্বিতীয় গোলকের যদি ব্যাসার্ধ নিই তাহলে সেটা কত হবে r2। তাহলে সেক্ষেত্রেও তোমার আয়তনের ফর্মুলা কি দাঁড়াবে 4/3 পাই r2 তার কিউব। এখানে দেখো যে যেহেতু এইটা অনুপাতে আছে তাহলে দেখো 4/3 পাই পাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এখানে তোমার থাকবে কত r1/r2 তার কিন্তু কিউব হবে। এবার দেখো এই মানটাই আমরা কত বলতে পারি যে 1/27। তাহলে দেখো তুমি যদি উভয় পক্ষে ঘনমূল করো তাহলে r1:r2 এই মানটা কত পাবা 1:3 পাবা। এবার দেখো আমরা যদি এবার দেখো তোমার কি চাইছে বক্ষতলের ক্ষেত্রফল। বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা কত 4 পাই r1 স্কয়ার ইসটু কত 4 পাই r2 স্কয়ার। এক্ষেত্রে তুমি দেখো যে উভয় পক্ষ থেকে 4 পাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তোমার শুধু থাকবে কত r1:r2। এখানে দেখো তুমি যদি স্কয়ার যদি করো তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবে,
অর্থাৎ এই যে অ্যান্সারটা হবে সেটা কত, যদি স্কোয়ার করি তাহলে 1 স্কোয়ার করলে 1, আর 3 স্কোয়ার করলে কত 9। তাহলে তোমার যে অ্যান্সারটা হবে 1:9 হবে। তাহলে এই যে তোমার এই 5 নম্বর যে অঙ্কটা, এটার ক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে কত 1:9 হবে। তাহলে এই অঙ্কটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যে অঙ্কটা করব, যে গড়, মধ্যমা ও সংখ্যাগুরুর মান হলো ড্যাশ প্রবণতার একক। এটা আমরা সবাই জানি, এটা আমরা কি বলবো, যে কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে এই হলো তোমার কি শূন্যস্থান পূরণ। এবার দেখো যে আমরা সত্য মিথ্যা যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিভাবে করব। এবার দেখো প্রথম অঙ্কটা বলেছে যে একটি যৌথ ব্যবসায় এর মূলধন 1200 টাকা ও লাভ্যাংশ কত 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধন কত হবে 800 টাকা। তাহলে আমি এখানে একটা পয়েন্ট তোমাকে ভালো করে মনে রাখতে হবে, যে মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সর্বদা কি হয়, ইকুয়াল হবে। এই যে পয়েন্ট, এই পয়েন্ট ধরে তোমাকে অঙ্কটা করতে হবে, এবং এই অঙ্কটা যদি এই পয়েন্ট ধরে করতে পারো তাহলে অঙ্কটা অনেকটাই সহজ হবে। আর তুমি যদি অন্য মেথডে করো সেই ক্ষেত্রেও হবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো আমরা এই থিওরিটি নিয়েই করব, যে মূলধন অনুপাত আর লাভ্যাংশ অনুপাত কি, এই লাভ্যাংশের যে অনুপাত সেটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখানে দেখো আমার যে মোট লাভ, সেই মোট লাভ কত বলছে 300 টাকা, আর এর যে লাভ সেটা কত 180 টাকা। তাহলে বি এর যে লাভ সেটা কত হবে, এই 300 থেকে যদি আমরা 180 বাদ দিয়ে দিই তাহলে 120 টাকা কার লাভ হবে, তোমার বি এর লাভ হবে। তাহলে আমরা যদি বি এর লাভ্যাংশ যদি বি এর যদি মূলধন যদি 800 টাকা হয়, তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে এ আর বি এর, তাহলে 1200 ইস্টু কত এই 800। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 4 দিয়ে যদি কাটি 3 4 12, 4 2 8, তাহলে তাদের মূলধনের যে অনুপাত, এই মূলধনের অনুপাত কত পেলাম 3:2 পেলাম। এবার আমরা দেখব কি লাভ্যাংশের অনুপাত। দেখো এর যে লাভ্যাংশ বলেছে কত 180 টাকা, আর বি এর লাভ্যাংশ আমরা কত বের করেছি 120 টাকা। তাহলে এদের অনুপাত, তাহলে শূন্য শূন্য কেটে গেল, 6 দিয়ে যদি কাটি 3 6 18, 6 2 12, তাহলে এই ক্ষেত্রে দেখো 3:2 পেলাম। অর্থাৎ তাদের মূলধনের যে অনুপাত সেটাও 3:2, এবং তাদের লাভ্যাংশের যে অনুপাত সেটাও 3:2। তার মানে আমার 3-এর 1-এর যে অঙ্কটা সেটাকে আমি ট্রু বা সত্য বলবো। অর্থাৎ এখানে তুমি সত্যই তোমাকে বলতে হবে। তাহলে এটা তোমার কি সত্য হয়ে গেল। তাহলে এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে, যে এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি বলা আছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ সমান সমান কে ওয়ান বি, এবং বি সমান সমান কত এই কে টু বি বলতে পারি। তাহলে বি এর মানটা আমরা এইখানে বসিয়ে দেবো। তাহলে এখানে যদি বসাই তাহলে আমার এখানে কি দাঁড়াবে, যে এখানে আমার তাহলে দাঁড়িয়ে যাবে তাহলে কে ওয়ান কে টু সি কিন্তু হয়ে গেল। এবার দেখো আমাদের এ প্লাস বি এর যে মান, এই এ প্লাস বি এর মান কত বেরাচ্ছে সেটা আমরা দেখে নেব। তাহলে এ মানে কত বলতে পারি, এ মানটা বলতে পারি অর্থাৎ কে ওয়ান কে টু সি, আর বি এর মানটা কত, বি এর মানটা দেখো কে টু এই সি। তাহলে দেখো এখান থেকে দেখো সি কিন্তু কমন চলে যাবে। তাহলে কি যদি কমন যায় কে ওয়ান কে টু প্লাস কত এই কে টু কিন্তু তুমি পেলে। এই মানটাও দেখো তোমার কিন্তু ধ্রুবক। তার মানে আমরা বলতে পারি এ প্লাস বি ভ্যারিজাস সি কিন্তু তোমার হবে, যেহেতু এই মানটা ধ্রুবক। আর ধ্রুবক আর সমান যদি আমরা তুলে দিই তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ভ্যারিজাস কত সি। তাহলে এই তোমার যে দ্বিতীয় নম্বর যে অঙ্কটা, এই দ্বিতীয় নম্বর অঙ্কটাও এটাও তোমার কি, এটাও কিন্তু তোমার সত্য কিন্তু হলো। এবার দেখো তৃতীয় নম্বর অঙ্কটা কি বলছে, যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ স্থূল কোণ। তাহলে এই অঙ্কটা দেখো আমরা একটু ছবি অঙ্কন করেই করব। তাহলে এটা তোমার বৃত্ত। তাহলে দেখো অর্ধবৃত্ত মানে এই তোমার এখানে অর্ধেক কেটে দিলাম। এবার দেখো পরিধির ওপর যদি কোনো পয়েন্ট নিই, তাহলে পয়েন্ট থেকে যদি আমরা এই এই দুটো বিন্দু যদি যোগ করি তাহলে এই যে কোণটা হয়, তাহলে এই কোণটা কিন্তু তোমার 90 ডিগ্রি হয়। এবার তোমাকে বলছি এই যে অর্ধবৃত্ত থেকে বৃত্তটা বড়, অর্থাৎ এই বৃত্তটা কিন্তু বড়। তাহলে এই বৃত্তটা কিন্তু যদি
অর্ধবৃত্ত করি তাহলে এই অর্থাৎ আমরা যদি চাপ এইখান থেকে যদি এইখানে চাপ নিই আর পরিধির ওপর যদি একটা পয়েন্ট নিই তাহলে এই কোণটা দেখো কত ডিগ্রি হবে, এই কোণটা কিন্তু তোমার 90 ডিগ্রি হবে না। অর্থাৎ দেখো আমরা এই ক্ষেত্রে অর্থাৎ অর্ধবৃত্তের যে দুই প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দু থেকে যদি আমরা এই পরিধির পয়েন্ট যদি যোগ করি তাহলে এই কোণটা কিন্তু হবে 90। কিন্তু আমরা যদি বৃত্তটাকে যদি বড় করে নিই তাহলে এই বড় যদি করা হয় তাহলে দেখো এই যে কোণটা, এই কোণটা তৈরি হবে, এই কোণটা কিন্তু তোমার 90 ডিগ্রি অপেক্ষা ছোটই হবে। এবার দেখো আমি আরেকটা ছবি অঙ্কন করছি, এবার এটা যদি অর্ধবৃত্ত হয়, দেখো আরেকটা বৃত্ত অঙ্কন করছি এবং দেখো এই দেখো এটা অর্ধবৃত্ত, তাহলে অর্ধেকের থেকে যদি আমরা বেশি মানে কম নিই বৃত্তাংশটা তাহলে দেখো এই কোণের মানটা কিন্তু আরো বেশি হয়ে যাবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে বৃত্ত অর্থাৎ চাপটা যদি বড় হয় তাহলে এই কোণের মান কিন্তু ছোট হবে, আর চাপটা যদি ছোট হয় তাহলে দেখো এই কোণের মানটা কিন্তু অর্থাৎ যেটাকে আমরা পরিস্থিত কোণ বলি সেই কোণটা কিন্তু বড় হয়ে যাবে। এবার দেখো তোমার কোশ্চেনটা কি বলতে চাইছি, যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ হবে স্থূলকোণ। তাহলে তুমি দেখলা যে আমার অর্ধেকের থেকে যদি বৃত্তটা বড় হয়ে যায় তাহলে এই কোণ, এই যে কোণের মান, এই কোণের মান কোনো সময় তোমার 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে না, বরং 90 ডিগ্রি অপেক্ষা কম হবে। তাহলে তোমার এই স্থূলকোণের জায়গায় তোমার এখানে দেওয়া উচিত ছিল সূক্ষ্মকোণ, তাহলে তবেই তোমার কি ছিল, এটা সঠিক হতো। তাহলে এইখানে তুমি যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা অর্থাৎ 3 নম্বর যে অ্যান্সারটা, এটা কিন্তু তুমি মিথ্যা হবে। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এবার দেখো যে 4 নম্বর যে অঙ্কটা, সেই 4 নম্বর অঙ্কটা কি বলছে, যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sin থিটা cos থিটা ও 1। তাহলে আমরা যদি ছবি আঁকি, একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি তাহলে দেখো এইটা, তাহলে দেখো এটা যদি আমরা cos থিটা ধরি, এটাকে ধরো যদি sin থিটা ধরি আর এটা কিন্তু 1 ধরি, তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে যে এই দুটোর যে স্কয়ারের যোগফল যদি 1 হয় তা এবং অতিভুজের যে স্কয়ার তার যদি বর্গকোণের যে মানটা হবে ইকুয়াল হলে সেটাকে তুমি সমকোণী ত্রিভুজ বলতে পারো। অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে যে এই এই দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে সমষ্টি সেটা অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে বর্গের সমষ্টির সঙ্গে সমান হলে তাহলে সেই ত্রিভুজটা কি হয়, তোমার সমকোণী ত্রিভুজ হয়। তাহলে তুমি যদি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা করো তাহলে সেই ক্ষেত্রে তুমি জানো কত 1। দেখো এখানে সে মানটা 1, অর্থাৎ অতির স্কয়ার যদি তুমি করো অর্থাৎ অনের স্কয়ার যদি করো তাহলে 1ই হয়। তার মানে এই ত্রিভুজটা তোমার কি হবে, একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে তোমার দেখো এই যে 4 নম্বর যে কোশ্চেনের যে অ্যান্সার সেটা কি হবে, সত্য হবে। তাহলে তুমি এটাকে সত্য বলতে পারো। এবার দেখো যে 5 নম্বর যে অঙ্কটা আছে সেই 5 নম্বর অঙ্কটা কি বলছে, যে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। তাহলে এখানে কি বলছে, যে গোলক অর্থাৎ গোলকের যে ব্যাসার্ধ সেটা কি বলছে দ্বিগুণ। তাহলে গোলকের দেখো আয়তনের ফর্মুলা আমরা কি জানি, 4/3 পাই আর কিউব কিন্তু জানি এইটা। তাহলে আমরা যদি পূর্বের যে ব্যাসার্ধ সেই পূর্বের ব্যাসার্ধকে যদি আমরা 8 ধরি তাহলে এখন এই ব্যাসার্ধটা কত হচ্ছে, এই 2r হচ্ছে। তাহলে এই অবস্থাতে তার আয়তন কতটা হচ্ছে, অর্থাৎ তার ব্যাসার্ধ যদি 2r হয় তাহলে এক্ষেত্রে তার আয়তন কত হবে সেটা আমরা এবার দেখে নেব। তাহলে ফর্মুলা কত, 4/3 পাই, তাহলে এই r এর জায়গায় আমরা কত বসাবো, এই 2r তার কিউব কিন্তু বসিয়ে দেবো। তাহলে 4/3 পাই, তাহলে এটা কত 8 কিউব, তাহলে এটা কত হবে 8 তার কিউব। তাহলে এবার দেখো এটা যদি আমরা সাজাই তাহলে এইটাকে আমরা সাজাতে হবে 8 4/3 পাই আর কিউব কিন্তু চলে এলো। তাহলে দেখো এই যে মানটা, এই মানটা কিন্তু পূর্বের ক্ষেত্রফল। তার মানে পূর্বের থেকে এখন তোমার আয়তনটা কত, এই 8 গুণ কিন্তু বেড়ে গেল। কিন্তু এখানে তোমার কি বলছে, যে আয়তন তার কিন্তু দ্বিগুণ হবে। তার মানে এটাকে তুমি মিথ্যা বলতে পারো। তাহলে আশা করি এই অঙ্কগুলো বোঝা হয়েছে। এবার দেখো যে লাস্ট যে 6 নম্বর অঙ্কটা কি বলছে, যে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। হ্যাঁ, আমরা দেখেছি যে সংখ্যাগুরু মান 1 বা 1-এর বেশি হতে পারে। ধরো সাপোজ 2 2 2 বা 5
5 6, তারপর দেখো 7 7 7। তাহলে দেখো এখানেও 3টে 2 আছে, এখানেও 7টা 2 আছে। তার মানে এক্ষেত্রে 2 ও সংখ্যাগুরু এবং 7 ও সংখ্যাগুরু কিন্তু হলো। তাহলে আশা করি তুমি এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে কোনো কোশ্চেন পেপার দেখো বা টেস্ট পেপার দেখবে, তুমি এই অঙ্কগুলো তোমার বারবার ঘুরিয়ে ফিরিয়েই আসছে। তাহলে আশা করি এই অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রেখো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার নতুন যে পেজ, সেই পেজ নিয়ে অঙ্ক আমরা করব এবং আশা করি তোমরা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ধন্যবাদ।